সূর্য ডুবে গিয়েছে, অনেকক্ষণ হলো। রাতের রান্না এখনো চলমান। বাড়ির মেড রাচ্ছে। মেহরিন মাগরিবের নামাজ শেষ করে ব্যালকনিতে দাঁড়ালো। কেমন যেন মন অস্থির হয়ে আছে, কেমন দুশ্চিন্তা হচ্ছে, বারবার উল্টাপাল্টা ভাবনা মাথায় আসছে। আকস্মিক ফোন বেজে উঠল মেহরিনের। মেহরিন ফোনের শব্দ পেয়ে রুমে এসে বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিয়ে দেখলো রুমাইসা ফোন করেছে। মেহরিনের মুখে কিঞ্চিত হাসি ফুটলো। রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে রুমাইসা অভিযোগের স্বরে বলল, বাহ বাহ বাহ, মিসেস মেহেরিন সুলতান ঢাকায় গিয়ে আমার ভাইকে পেয়ে ভাইয়ের একমাত্র বোনকেই ভুলে গেছো। তোমাকে ভোলা সম্ভব আপু? তাহলে নিজ থেকে ফোন দাও না কেন? নাকি সময় পাও না? ভাইয়া ছাড়ে না তোমায়? শেষের কথাটা কোন ইঙ্গিতে বলল সেটা বুঝতে পেরে বেশ লজ্জা পেল মেহরিন। কি হলো, চুপ কেন? তোমার অভিযোগ শুনছি। আরও অভিযোগ আছে? জানো, দেখি কতটা শুধরাতে পারি। আমার তো বিয়ের বয়স হচ্ছে। এখন এটা বলো না যে বিয়ে করার ইচ্ছে জেগছে। আলবাত, এটাই বলতাম আমি, তুমিই বলে দিলে। সবার বিয়ে হয়ে গেল, অথচ আমার বিয়ে নিয়ে কোনো কথাবার্তাই ওঠে না বাড়িতে। আমাকে কি কুমারী বানিয়ে রাখবে নাকি তোমার স্বামী আর শ্বশুর? বাবা আর ওনার সাথে কথা বলবো। বলবো বাবাকে ছেলে খুঁজতে। অধৈর্য হয়ে ছেলে আমি নিজেই ঠিক করেছি ভাবি। ভাই আর বাবার সময় নষ্ট করতে হবে না। তাদের আবার সময়ের অনেক দাম, সেজন্য তাদের সময় বাঁচিয়ে আমি নিজেই ছেলে ঠিক করেছি। তা ছেলে কোথাকার, কি করে? পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টুডেন্ট, কাজ টাজ করে না? বেকার ছেলের হাতে তোমাকে দিবে তোমার বাপ ভাই? স্টুডেন্ট তাতে কি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তো। কিভাবে? ব্লগিং করে। বিয়ের পর বুঝলে ভাবছি দুজনে মিলে কাপল ব্লগিং করব। মেহরিনের এই কথা শুনে সরু চোখে তাকালো। ব্লগিং করা ছেলে পছন্দ করে বসে আছে রুমাইসা। পরিচয় হলো কি করে? ছেলে দেখতে শুনতে কেমন? পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন? বিয়ের ইচ্ছে থাকলে তাহলে তোমার বাপ ভাইয়ের সাথে কথা বলতে বলো পরিবার সমেত। রুমাইসা লম্বা শ্বাস ফেললো। ভাবি, একটা কাণ্ড ঘটে গেছে যে। কি? ছেলে সম্পর্কে তেমন কিছু জানি না আমি। ইভেন তাকে আমি সরাসরি দেখিও নি কখনো। তবে কথাবার্তা হয় আমাদের ফোনে। ছেলে বলেছে আমাকে বিয়ে করবে। কি? ছেলে সম্পর্কে জানো না কিছুই, তার উপর ছেলেকে কখনো দেখোও নি, আর তাতেই তুমি তাকে বিয়ে করতে চাইছো? ছেলেটা ফ্রড নয় তো? নইলে সামনে আসবে না কেন? তুমি বলনি তাকে দেখতে চাও? বলেছি তো, উনি বলেছে সময় হলে আসবে সামনে। আমার মনে হয় আপু তোমার এইসব থেকে বের হয়ে আসা উচিত। কথাবার্তা শুনে আমার সুবিধার মনে হচ্ছে না। আমি ওনাকে অনেক দিন ধরে ফলো করি মেহেরিন। আমার বিশ্বাস উনি ফ্রড হবে না। উনি একজন সেলিব্রিটি, পপুলার ফিগার ভাইয়ার মতো। শুধু চেহারাটাই দেখাননি উনি কাউকে। নাম কি? ট্রাভেল এজেন্সি তূর্ণ। এমন অদ্ভুত নাম শুনে মেহরিনের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। এটা আবার কেমন নাম? এটা আমি নিজ থেকে বানিয়েছি। ওনার পেজের নাম টিএটি, আসল নাম তূর্ণ, বাসা ঢাকাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই না? আচ্ছা, আমি আগে খোঁজ করে যাচাই বাছাই করে নিই। তেহরান ভাইয়াও ঢাবির স্টুডেন্ট, দেখি না ভাইয়া চেনে নাকি ওনাকে। আচ্ছা, আমি ঢাকা আসি আগে। ঢাকা আসছো কবে? কিসের বলে সমাবেশ আছে। আচ্ছা, কিসের বলে সমাবেশ আছে ভাইয়াদের সামনে। ওটা শেষ হলে তারপর আসতে বলেছে ভাইয়া। ও হ্যাঁ, আমিও শুনেছি। বিশাল আকারের সমাবেশ হবে নাকি 26 তারিখ? হুম, সেই জন্যই আগে আসতে বারণ করলো। কখন কি ঘটে যায়। কোথাও ভাইয়াদের সমাবেশ মিছিল হলে সেদিন আমাদের বাড়ির বাহিরে পা রাখা নিষেধ। ভাইয়ার বের হতে দেয় না। কেন? আমার ভাইয়া মানুষ হারানোর শোক সহ্য করতে পারে না মেরিন। অনেক কিছু হারিয়েছে জীবনে আমার ভাইয়া। সেখানে হারানোর তালিকায় মানুষ হারানোর শোকেদের স্থানই বেশি। সেই জন্য আমাদের নিয়ে ভাইয়া খুব পজিটিভ। সুলতান সাহেব মানুষ হারিয়েছে? কাদের হারিয়েছে তাহলে? মেহরিন জিজ্ঞাসা করতে যাবে কাদের হারিয়েছে সুলতান সাহেব, কিন্তু তার আগে ওপাশ থেকে রুমাইসা বলল, ভাবি রাখছি, পরে ফোন দিব, আম্মু ডাকছে। ফোন কেটে দিল রুমাইসা। মেহরিন তাকিয়ে রইল ফোনের দিকে। মেহরিন ব্যালকনিতে থাকা চেয়ারে বসলো। হালকা ঠান্ডা বাতাস বইছে, চাদরটা শরীরে জড়িয়ে তারপর বসা উচিত ছিল। অনেকক্ষণ বসে রইল মেহরিন ব্যালকনিতে। আচমকা নিচে ইব্রাহিম পাশাকে যেতে দেখে উর্মির কথা মনে পড়ল। উর্মিন সেদিন বলল ইব্রাহিমের জীবনে সে প্রথম নারী। মেহরিন কিছু বলেনি, সেদিন চুপ ছিল। কাউকে জেনে শুনে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। মেহরিন শিওর ছিল উর্মি জানে না, বিষয়টা জানলে মুখে এমন হাসি থাকতো না। কিন্তু ইব্রাহিম পাশার তো বলে দেওয়া উচিত ছিল। সত্য কি কখনো লুকিয়ে থাকে? থাকে না।
উর্মি পরে জানতে পারলে খুব কাঁদবে। মেহেরিন দীর্ঘ শ্বাস ফেলে, কি এক অনুভূতি, তাই না? নারী মন আসলে হিংসুটে। শখের পুরুষের পাশে যেখানে নিজের নাম ব্যতীত অন্য কোনো নারীর নামও সহ্য করতে পারে না, সেখানে সেই শখের পুরুষ কাউকে ভালোবেসেছে শুনলে বুক জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মেহরিন কথাগুলো ভেবে হাসলো। আকস্মিক দরজা খোলার শব্দ পেয়ে মেহরিন পেছনে ফিরে তাকালো। সোলেমান এসেছে। সোলেমানকে দেখার সাথে সাথে মেহরিনের হৃদয়টা কেমন শান্ত হয়ে গেল। তবে সোলেমানের হাঁটার ভঙ্গি দেখে ক্লান্ত মনে হলো। মেহরিনকে ব্যালকনিতে দেখে স্মিত হেসে সোলেমান বিছানায় গিয়ে বসে পড়ল। ইশারায় রুমে আসতে বলে বলল। ঠান্ডা লাগবে তো বেবিজান, শীতের কাপড় নেওনি কেন? মেহরিন সাথে সাথে রুমে আসলো, জিজ্ঞাসা করলো। কফি নিয়ে আসবো? সোলেমান চোখ মুখ খিচে বালিশটা মাথার নিচে দিয়ে বলল। না, কফি লাগবে না, মাথাটা ধরেছে ভীষণ। মেহরিন বক্স থেকে খুঁজে ব্যথার মলমটা হাতে নিয়ে এগিয়ে আসলো। সোলেমানের মাথাটা বালিশ থেকে সরিয়ে কোলের উপর নিল, তারপর মলম হাতে লাগিয়ে কপালে মালিশ করতে শুরু করলো। সোলেমান মুখ গুজে দিয়েছে মেহরিনের পেটের কাছটায়। সোলেমানের গরম নিঃশ্বাস মেহরিনের পেটে আছড়ে পড়ছে। মেহরিন কপাল মালিশ করতে করতে সোলেমানকে ডেকে উঠল। সোলেমান ছোট্ট করে বলল। হুম একটা কথা বলবো। বলো। রুমাইসা আপুর বিয়ে নিয়ে কিছু ভেবেছেন? পড়াশোনা করতেছে তো, করতেই থাকুক। ভালো পাত্রের সন্ধান পেলে বিয়ে দিয়ে দেবো। ভালো পাত্র বলতে কেমন পাত্র চাচ্ছেন? দেশের বাইরে সেটেল থাকবে এমন পাত্র। তবে তবে কি? ডক্টর আয়নকে আমার বেশ পছন্দ, খুবই ভদ্রলোক সে। আমার জানাশোনা। ডক্টর আয়নের মা বলেছিল একবার রুইমার কথা। ভাবছি সময় বের করে কথা বলবো বিষয়টা নিয়ে। মেহরিন চমকে উঠল সে কথা শুনে। ডক্টর অয়নকে চিনে মেহরিন। আসলে লোকটা অনেক ভালো, কিন্তু এদিকে রুমাইসা যে অন্য কাউকে ভালোবেসে বসে আছে। আপুর অনুমতি নিয়ে আগাবেন দয়া করে। নিশ্চয়ই, ও রাজি থাকলেই তবে এগোবো। হুম, এটাই ভালো হবে। আর একটা কথা। বলতে থাকো। মেহরিন কিছুক্ষণ চুপ থাকলো, দ্বিধায় ভুগতে থাকলো। বলছো না যে? মেহরিন লম্বা একটা শ্বাস টেনে বলল। সেদিন একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ইব্রাহিম ভাইয়াকে একটু বলবেন উর্মিকে যেন কখনো মিথ্যে না বলে। আমি জানি ভাইয়া হয়তো কোনো একটা কিছু ভেবেই উর্মিকে তার অতীত জানায়নি, তবে দুইজনেই একটু সম্মিলিতভাবে বসে আলোচনা করে নিলে বিষয়টা সেখানেই শেষ হয়ে যায়। কোন অতীতের কথা বলছো? সেদিন আপনি বললেন না যে ইব্রাহিম ভাইয়াকে একটা নারী ঠকিয়েছে, ভাইয়া তাকে পাগলের মতো ভালোবাসতো। উর্মিরা জানে না সেই বিষয়টা। হুট করে কারো মুখে শুনে ফেলে বাজেভাবে রিয়াক্ট করতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। সেজন্যই বলছি ভাইয়াকে বলবেন বিষয়টা যেন নিজ থেকে বুঝিয়ে বলে দেয় সময় বুঝে। উর্মি হুট করে কোনোভাবে জানার পর যদি আমায় জিজ্ঞেস করে আমি জেনেও কেন জানালাম তাকে, তখন কি জবাব দেবো আমি বলুন? সত্যিই তো বেশি দিন সত্য তো আর চাপা থাকে না, একদিন না একদিন তো বেরিয়ে আসবেই। সোলেমানের মন অজানা এক কারণে ভার হয়ে গেল। কণ্ঠ খাদে নামিয়ে শুধু বলল। ঠিক আছে, বলবো, তুমি চিন্তা করো না। উর্মিয়াজ নিজের ফুলকপির পাকোড়া বানিয়েছিল। মেহরিনের সাথে বসে খাবে বলে মেহরিনের রুমের দিকে আসছিল বাটিতে পাকোড়া নিয়ে, কিন্তু দরজার কাছে আসতে মেহরিনের বলা কথাগুলো শুনে বুকের ভেতরে যেন আচমকে এক ধারালো তীর এসে বিঁধল। ইব্রাহিম কাউকে ভালোবেসেছিল, তা আবার পাগলের মতো। এখন যেমনটা ভালোবাসে উর্মিকে তেমনভাবে। ইব্রাহিম শুরুতেই কেন জানালো না এই কথা? কেন বলল তার জীবনে প্রথম নারী উর্মি ঠকালো? এভাবে ঠকালো? উর্মির অনুভূতিগুলোকে ঠকালো, সকল বিশ্বাস ভরসাকে ঠকালো। উর্মি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ছুটে নিজের রুমে এসে দরজা লাগিয়ে শব্দ করে কাঁদতে লাগলো। কথাটা আপনাকে কেন বলা জানেন? মেহরিনের কথার বিপরীতে সোলেমান জানতে চাইল। কেন? আপনার দ্বারা যেন এমন ভুল কখনো না হয় সেজন্য। হলে কি করবে? মেহরিন সহসা সোলেমানের মুখের দিকে তাকালো। লুকিয়েছেন তাহলে কিছু আপনি? আমার সম্পর্কে তুমি জানোই বা কতটুকু? সবই তো অজানা। স্বামী হিসেবে কি আপনার উচিত না নিজ থেকে জানানোর? প্রশ্ন করো, যদি মনে হয় জানানো উচিত তোমায়, তাহলে অবশ্যই জানাবো। পুরনো সেই কথাটারই পুনরাবৃত্তি করলাম, উত্তরটা না হয় আজ মুখের উপর দিয়ে দিন। সোলেমান বুঝলো সেই কথাটার মানে, সাথে সাথে দুদিকে মাথা নেড়ে বলল। উত্তরটা হলো না। মেহরিনের বুকটা ধক করে ওঠে। তার মানে সুলতান সাহেবের জীবনেও মেহরিন দ্বিতীয় নারী। আমার জীবনে তুমি প্রথম নারী নও মেহরিন। প্রথম নারীটা কে তাহলে? সোলেমান মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল। আমার আম্মা। হুট করে আম্মা শব্দটা শুনে মেহরিন সরু চোখে তাকালো। কি আশ্চর্য, সে কি আম্মাকে মিন করে বলতে বলেছে নাকি? আমি আপনার আম্মার কথা বলিনি। প্রেম বিষয়ক জিজ্ঞাসা করছো তাহলে? হুম। তুমি কোনটা শুনলে খুশি হবে? যদি শোনো কাউকে ভালোবাসছিলাম, খারাপ লাগবে না? মেহরিনের আসলে খারাপ লাগবে এটা শুনে। তারপর মেহরিন বলল। না, লাগবে না খারাপ। কাউকে ভালোবাসাটা তো দোষের না,
ভালোবাসতেই পারেন। বলুন না আপনি। গলা কাঁপছে কেন? তাহলে কথাগুলো বলার সময় তোমার মুখের কথা বিশ্বাস করতে বলছো আমায়, আর আমি বিশ্বাস করে নিব? খারাপ লাগলেই কি আপনি মিথ্যেটাকে সত্যি আর সত্যিটাকে মিথ্যে বানাবেন? অবশ্যই। বলবেন না? তাহলে কি ধরে নিব আপনার জীবনে আমি দ্বিতীয় নারী? অবশ্যই। অবশ্যই দ্বিতীয় নারী তুমি আমার জীবনে। আচ্ছা, কি আচ্ছা? আমার আগেও আপনি কাউকে ভালোবেসেছেন তাহলে? তোমার কি মনে হয়? মনে তো অনেক কিছুই হয় সুলতান সাহেব, সবটা তো আর বাস্তবের সাথে মেলে না। আপনি কাউকে ভালোবেসে থাকলে আমাকে জানান। আপনার মুখে শুনলে বিশ্বাস করুন তেমন একটা খারাপ কষ্ট লাগবে না আমার, কিন্তু অন্যদের মুখে শুনলে খারাপ লাগবে আমার, সেই জন্যই জিজ্ঞেস করছি। মেহেরিন আর কথা বাড়ালো না, উঠে চলে গেল বাহিরে। সোলেমান তপ্ত শ্বাস ফেলল। মুখের উপর বলতেও কেমন অস্বস্তি হয় সোলেমানের। মেয়েটা নিশ্চিত কাঁদবে, তার স্বামী কাউকে পাগলের মতো ভালোবেসেছিল জানলে। এর চেয়ে অজানাই থাকুক, সব যে জানতে হবে তার তো কোনো মানে নেই। মেহেরিন নিচে নেমে দেখলো মাহি বসার ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। মেহেরিন চুপচাপ গিয়ে পাশে বসলো। মাহি একবার তাকিয়ে ফের কাজে মনোযোগ দিয়ে বলল। মুড অফ নাকি? মেহেরিন আগের নাই থেকেই বলল। না, তাহলে অস্থির লাগছে কেমন। চা খাবে? খেলে ভালোই হয়। মাহি মেয়েটকে ডেকে এক কাপ চা আর এক কাপ কফি দিতে বলল। এজন ফোনে কথা বলতে বলতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। আচমকা উর্মিকে কাঁদতে কাঁদতে রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিতে দেখে অবাক হলো। কাছে এগিয়ে আসতেই দেখলো ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। এজওয়ান তড়িঘড়ি করে ইব্রাহিমকে ফোন করে বলল। হ্যালো ভাই, তোমার বউয়ের কি যেন হয়েছে? ইব্রাহিম ক্লাবে এসেছিল কিছু নথিপত্র নিতে। এজওয়ানের ফোন পে রিসিভ করে প্রথমে এমন কথা শুনে আত্মার পানি শুকিয়ে গেল। কিছু হয়েছে মানে? কি হয়েছে উর্মির? তোমার বউ দরজায় আটকে চিৎকু দিয়ে কাটছে, তাড়াতাড়ি এসে চিৎকু থামাও বউয়ের। কাছে কথাটা শুনে কেমন ইমনের মুখটা ভেসে আসলো প্রথমে। এই ইমনের জন্যই কাঁদে তার বউটা। আজ আবার কি বলেছে এই ছেলে? ইব্রাহিম ফোন কেটে নথিপত্র না নিয়ে বাড়ি ফিরল। উর্মি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে মেহেরিন, মাহি, এজওয়ান, ইব্রাহিম। ইব্রাহিম বারবার দরজায় ধাক্কা দিয়ে বলছে। এই জান কাছো কেন? কি হয়েছে বলো, দরজাটা খোলো। উর্মি বাঘিনীর ন্যায় ক্ষিপ্ত হয়ে জবাব দিল। খবরদার, একদম জান বলে ডাকবেন না, মেরে ফেলবো। ঠকবাজ পুরুষ, আমাকে ঠকিয়েছেন আপনি। আরে বাবা, করেছিটা কি বলবে তো? ঠকালাম কি করে আমি? খুলে বলো আমায়, না বললে বুঝবো কি করে? কান্না থামাও তুমি। থামবো না। দাবার পাশা, গুটির পাশা, খেলার পাশা, নামের মতো আমার জীবন নিয়েও পাশা খেলেছেন আপনি। আপনার ভালোবাসার জালে আমাকে ফাঁসিয়েছেন। এই আপনাকে ভালোবেসে আমি আমার মা ভাইকে কষ্ট দিয়েছি, ছি, সেজন্য এই সাজা দিচ্ছে খোদা আমায়। আরে বাবা, আমি কিভাবে তোমার কি নিয়ে খেললাম? আমার অনুভূতি নিয়ে, আমার বিশ্বাস নিয়ে। আপনার জীবনে এক নারীর উপস্থিতি ছিল, আমাকে আপনি জানাননি। বলেছেন আপনার জীবনে আমি প্রথম নারী, কিন্তু না, আপনার জীবনে তো আমি দ্বিতীয় নারী। কাপুরুষ কোথাকার! প্রেম করতে পারছেন অথচ স্বীকার করতে পারেননি বউয়ের সামনে। কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। ইব্রাহিম প্রেম করেছে, তাও আবার ইব্রাহিম কবে কখন করলো? তোমার মাথা ঠিক আছে উর্মি? আমি কবে প্রেম করলাম? আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই, আগেও কেউই ছিল না। মিথ্যুক, মিথ্যাবাদী, গলা ফাটিয়ে আবার মিথ্যা কথা বলছে। আমি নিজের কানে কি তাহলে ভুল শুনেছি? নিজের কানে শুনেছ মানে? কে বলেছে? কার থেকে শুনেছ? আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন। মেহরিন তাকে বলেনি? আপনি যেন আমাকে নিজ থেকে জানান বিষয়টা খুলে। কেন শুরুতেই বললেন না? আমি কি পিটাইতাম আপনারে, নাকি পুরুষ নির্যাতন করতাম? ইব্রাহিম ঘাট বেঁকিয়ে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিনও চমকালো উর্মির কথা শুনে। তার দ্বারাই হলো এই কাজটা? সোলেমান কোথায় মেহরিন? ভাইজানকে ছাদে যেতে দেখছি আমি। এজওয়ানের কথা শুনে ইব্রাহিম ছাদে চলে গেল। এটা যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সোলেমান ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ছাদে এসেছে অনেকক্ষণ হলো, নিচে কি ঘটেছে আন্দাজ নেই তার। হুড়মুড়িয়ে কাউকে পাশে এসে দাঁড়াতে দেখে পাশ ফিরে দেখলো ইব্রাহিমকে। সিগারেটটা শেষ হলেই সে ইব্রাহিমকে ফোন দিত। আমি তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম ইব্রাহিম, কিছু কথা বলা ছিল তোমার সাথে। কি কথা সেটা আমি জানি। তুই নিজেকে বাঁচাতে গিয়ে আমাকে ডুবিয়ে দিলি সোলেমান। উর্মি এখন কেঁদে ফিট হচ্ছে। ওর এই অবস্থায় কান্না করা নিষেধ, অথচ কাঁদতে হচ্ছে, তাও এমন এক ঘটনার জন্য যেই ঘটনা আমি ঘটাইনি। ঠিক বুঝলাম না, তোকে ডুবিয়েছি মানে? আর তোর বউ কাঁদছে কেন?
পেন উঠলে হসপিটালে নিয়ে যা। কোন দুনিয়ায় আছিস তুই? নিচে যে তুলকালাম হচ্ছে জানিস না সে সম্পর্কে? আরে হয়েছে কি সেটা বল। মনে পড়ে সেদিন তুই প্রেমাকে আমার প্রেমিকা বলে পরিচয় করিয়ে দিয়েছিলি মেহেরিনের কাছে। সেই ঘটনাই কাল হয়ে দাঁড়িয়েছে আজ। প্রেম করেছিস তুই, আর বাস খাচ্ছি আজ আমি। বউ ভাবছে আমি প্রেম করেছিলাম। সোলেমান থমথমে গলায় বলল, আমি বুঝতে পারিনি সেটার জল এইভাবে তোর উপর দিয়ে এত দূর গড়াবে। মেহেরিনকে জানাসনি এখনো এটা? না, জিজ্ঞেস করছিলাম, বলিনি। কেন বলিসনি? আমার সাহস ইচ্ছা কোনোটাই হয়নি বলার। প্রাক্তন নেবুর সাথে আলোচনা সমালোচনা করার রুচি আসেনি। বিষয়টা খুবই কুরুচিকর। আমি নিশ্চিত বললে ও কেঁদে দিত। আমার সহ্য হবে না ওর কান্না। আমি চাই না ওই থার্ড ক্লাস মেয়ের জন্য মেহেরিন কষ্ট পাক। কষ্ট পাওয়ার কি আছে এখানে? তাহলে তোর বউ কেন পাচ্ছে? মেয়ে মানুষ সব সহ্য করতে পারলেও তার স্বামীর প্রাক্তনকে তারা মেনে নিতে পারে না। সোলেমান কথাটা শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ফের ক্ষীণ গলায় বলল, নাকি আমি মেহেরিনের জন্য পারফেক্ট না ইব্রাহিম? আমার মতো কি তোর কি এটা মনে হয়? ইব্রাহিম ভ্রুকুচকে কথাগুলো শুনল। এটা একদমই ভুল ধারণা তোর সোলেমান। তুই মেহেরিনের জন্য একদম পারফেক্ট। যদি পারফেক্টে হতাম আমি, তাহলে মেহেরিনের মতো করে কেন ভালোবাসতে পারি না আমি? ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কেন নড়বড়ে? দ্বিধাদ্বন্দ্বে ভরা অসুস্থ মেয়েটার কাছে গেলেই মনে হয় আমি মেয়েটাকে ঠকাচ্ছি। আবার সুখও হয়, ভয়ও হয়, সব মিক্স একসাথে। আমাকে নিয়ে করা ওর আশা ভরসা বিশ্বাস সমান সব ভেঙে যাবে একদিন হয়তো। তখন নিশ্চয়ই মেহেরিন আমাকে ছেড়ে চলে যাবে ইব্রাহিম। আমি আবার নিঃস্ব হয়ে যাব। মেয়েটা আমার মতো নিকৃষ্ট পুরুষকে কোনোভাবেই ডিজার্ভ করে না, কোনো মতোই না। প্রেমার থেকে তো শতগুণ ভালো মেহেরিন। প্রেমা বিরোধী দলের মেয়ে জেনেও ভালোবেসেছিলে। সেখানে মেহেরিন তো তোর ঘরের বউ। তার বেলায় এত সংকোচ কেন? জানি না সেটা, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমার এই ভালোবাসা পাপ হয়ে দাঁড়াবে। আমাকে এর চরম মূল্য দিতে হবে। আর প্রেমা, ওকে আমি ঘৃণা করি। ওর ছায়াটাও আমি দেখতে চাই না। আমি জাস্ট হাঁপিয়ে যাচ্ছি আমার এই পাস্টে নিয়ে। যদি পারতাম তাহলে জীবন থেকে কেটে ফেলতাম আমার পাস্টটাকে। ইব্রাহিম তপ্তশ্বাস ফেলল। তুই কি সত্যি সত্যি পুরোপুরিভাবে ঘৃণা করতে পেরেছিস প্রেমাকে, নাকি এখনো ভালোবাসিস প্রেমাকে সোলেমান? আমি কনফিউজড। সোলেমান সাথে সাথে গর্জে উঠল, একদম বালের কথা বলবি না। আমি ওই মেয়েকে ভালোবাসি না। ওই মেয়েকে ভালোবাসা যায় না। ঠকবাজ মেয়ে একটা। আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসাকে অপমান করেছে। আই হেট হার। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ওই বিশ্বাসঘাতককে ভালোবাসা, ওর ভালোবাসাকে বিশ্বাস করা। ওই বিশ্বাসঘাতকের জন্য আমি মেরিনকে ভালোবাসতে কুণ্ঠবোধ করছি। নিজেকে পাপী মনে হয় আমার। মেহেরিন উর্মিকে সামলে সোলেমানকে ডাকতে এসেছিল ছাদে, তবে আকস্মিক সোলেমানের গর্জে বলা কথাগুলো কানে আসতে তার চলতে থাকা পা অটোমেটিক থেমে যায়। কানে বাজতে থাকে বারবার, ঠকবাজ মেয়ে আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসাকে অপমান করেছে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ওই বিশ্বাসঘাতককে ভালোবাসা। ওই বিশ্বাসঘাতকের জন্য মেহেরিনকে ভালোবাসতে কুণ্ঠাবোধ করেছি। কাকে ভালোবেসে ছিল সুলতান সাহেব? মেহেরিন যে তখন বারবার জিজ্ঞাসা করলো, তখন কেন বলল না তাকে? তখনই বললে কি আর এখনকার মতো অবাক আর খারাপ লাগতো? ইব্রাহিম সোলেমানের কাঁধে হাত রাখলো। তার জন্য মেহেরিনকে কষ্ট দিস না সোলেমান। একজনের সাজাই যেন আরেকজন অবহেলা না হয় ভুলেও। আমি কেন মন থেকে মেরিনকে ভালোবাসতে পারি না? কেন ভালোবাসতে গেলে ভয়টা আগে চলে আসে? কেন মেরিনকে ভালোবাসতে গেলে আগে ১৭টা দিক মাথায় রেখে চলতে হয়? এত এত কেনর উত্তর আমি কোথায় পাবো? মাত্রাতিরিক্ত ভালোবাসিস মেহেরিনকে তুই, সেজন্য সব দিক মাথায় রাখতে হয় তোর। সহজ হয়ে ভালোবাসতে শুরু কর। আর মেহেরিনকে বলে দিস যত তাড়াতাড়ি সম্ভব আমি না বরং তুই ভালোবেসেছিলি কাউকে, আর সেটাও মারাত্মকভাবে। আর দিন শেষে ঠকে গিয়েছিস। মেহেরিন চমকে উঠেছিল সোলেমানের কথাগুলো শুনে। মন খুলে ভালোবাসতে পারে না মানে? তাহলে কি জোর করে ভালোবাসার চেষ্টা করেছে মেহেরিনকে সে? মেহেরিন তো বলেনি তাকে জোর করে ভালোবাসতে। ভালোবাসা তো জোর করে পাওয়ার মতো জিনিস না, সেটা আপনা আপনি আসে। মেহেরিনকে তাহলে একটা স্রেফ দায়িত্ব তার কাছে। ভালোবাসেনি মেহেরিনকে সে। তার চেয়েও বেশি চমকালো ইব্রাহিমের কথাগুলো শুনে। ইব্রাহিমের প্রেমিকাটা বাস্তবে সোলেমানের প্রেমিকা।
সোলেমান নিজেকে পরিষ্কার রাখতে সবকিছু ইব্রাহিমের উপর চাপিয়ে দিয়েছে। এটার কি কোনো দরকার ছিল আদৌ? সেদিনই বলে দিত সত্যিটা। মিথ্যার ছলনার আশ্রয় নিল সে। মেহরিন জোরে জোরে শ্বাস টানতে লাগলো, বুক তার জোরে জোরে ওঠানামা করছে। মেহরিন আর পা বাড়ালো না ছাদে। আর কোনো কথোপকথন শোনার সহ্য ক্ষমতা তার হলো না। উল্টো ঘুরে রুমে চলে গেল। আর হ্যাঁ, পুরোপুরিভাবে প্রেমাকে উগড়ে ফেল জীবন থেকে সোলেমান। ওই নামের যে কেউ তোর জীবনে ছিল সেটাও ভুলে যা। ভোলার চেষ্টা করলে আরো বেশি মনে আসে। তাহলে একেবারে ভেতরেই দাফন করে দে। অতীতের জন্য বর্তমান ভবিষ্যৎ নষ্ট করিস না। বর্তমান নষ্ট করলে ভবিষ্যৎ আপনা আপনি নষ্ট হয়ে বসে থাকবে। মেয়েটাকে ভালোবাস, মন প্রাণ উজাড় করে ভালোবাস, দ্বিধাদ্বন্দ্ব ডাস্টবিনে ফেলে দিয়ে। তার মতো করেই তাকে ভালোবাসার চেষ্টা কর। সোলেমান আকাশের দিকে তাকিয়ে ফের বলল, আমার ভয় হয় ইব্রাহিম, মনে হয় ভালোবাসা প্রকাশ করলে মেহেরিনও হারিয়ে যাবে আমার জীবন থেকে। আমার নিজেকে অসহায় লাগে তখন। নিজের এই অপারগতায় আমি শেষ হয়ে যাচ্ছি, ঠিক মতো প্রকাশ করতে পারি না। আমি জানি তুই কেন মেহেরিনকে মন খুলে ভালোবাসতে পারছিস না। ভাগ্যের সাথে জুড়ে গেছে মেয়েটা, তাই ভাগ্যকে মেনে নিয়েই মন খুলে ভালোবাস। বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দে। উপরওয়ালা সবসময় আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে ইব্রাহিম, তার উপর সবটা ছেড়ে দিতে পারে না। মনে হয় এই বুঝে কেউ কেড়ে নিল আমাকে শাস্তি দেওয়ার জন্য। নরবরে ঈমান নিয়ে থাকলে তো চলবে না। তোর তো খাঁটি, তাহলে তোর কাছে মানুষটা কোথায়? তুই মানিস আর না মানিস, আল্লাহ এই সুলেমানকে দেখতেই পারে না। ভুল ধারণা। তোর সব ধারণা সঠিক। যা বউয়ের কান্না থামা গিয়ে বলে দে ওটা আমার জীবনে কাটা ছিল। আর মেহেরিনকে কে বলবে? আমার বউ তো বলে দেব খুব শীঘ্রই, তবে কবে বলবো জানি না। আমার বউ নিশ্চয়ই ভুল বুঝবে না তোর বউয়ের মতো। এত কনফিডেন্স? হুম। বেস্ট অফ লাক। ইব্রাহিম চলে গেল। সোলেমান আরো বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে রইল। রাত 11টা বাজলে রুমে আসলো। রুমে পা রাখতেই দেখলো পুরো রুম অন্ধকার। সচরাচর রুম অন্ধকার থাকে না, ড্রিম লাইট জ্বালানো থাকে। তাহলে কি মেহরিন রুমে নেই? সোলেমান মেহরিনের নাম ধরে ডাকলো, কোনো সারা শব্দ আসলো না। সোলেমান ফের ডাকার জন্য উদ্যত হতে আচমকা ফোপানোর আওয়াজ পেয়ে চমকে উঠলো। কে ফোপাচ্ছে? মেহরিন। সোলেমান তড়িৎ গতিতে সুইচ টিপে লাইট জ্বালালো। পুরো রুমের কোথাও নেই মেহরিন। ফোপানোর আওয়াজ আর আসছে না। ব্যালকনিতে আছে মেহরিন। সোলেমান দ্রুত পায়ে ব্যালকনিতে আসলো। সাথে সাথে নজরে আসলো মেহরিনকে ফ্লোরে বসে আছে, তাও আবার এই ঠান্ডায়। সোলেমান এগিয়ে গিয়ে হাঁটু কেটে বসে মেহরিনকে ধরে বলতে যাচ্ছিল। এভাবে ঠান্ডা মেঝেতে বসে আছো কেন? মেহরিন আর ধরতে দিল না, ঘুরে গেল অন্যদিকে। আকস্মিক মেহরিনের এমন আচরণে সোলেমান অবাক হলো। এমন আচরণ করার মেয়ে তো মেহরিন না। কিছু হয়েছে ওর? অস্থির হয়ে গেল সোলেমান। মেহরিনের মুখটা ধরে নিজের দিকে ঘুরাতে সোলেমানের ভেতর এর আত্মাটায় যেন কোনো গরম সীসা ঢুকিয়ে দেওয়া হলো। রক্তক্ষরণ হচ্ছে যে। এ কি অবস্থা? মেয়ের চোখ মুখের কেঁদেছে, চোখের কোণায় এখনো পানি লেপটে আছে। সোলেমান শুষ্ক ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নিল। এই মেয়ে, কাঁদছো কেন তুমি? কেউ কিছু বলেছে? কি হয়েছে? কাদার কারণ বলো জান, চুপ থেকো না। মেহরিন অবশেষে এবার তাকালো সোলেমানের মুখের দিকে। অস্থিরতায় উন্মাদনাকেই মেহরিন ভালোবাসা ভেবেছিল। অন্যান্য দিন হলে মেহরিন বলতো অস্থির হবে না, কিন্তু আজ বলতে ইচ্ছা করছে না। আনসার মি মেহেরিন, কেন কাঁদলে? আই হেড দ্য টিয়ার ইন ইউর আইস। আমার বুকে জ্বালাপোড়া করে। চুপ থেকে যেই জ্বালাপোড়া বাড়িয়ে দিও না। কিসের জন্য চোখে মুখের এই দশা করলে? মেহরিন সোলেমানের হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। যদি বলি কারণটা আপনি, আপনার জন্য আমার এই হাল। সোলেমান অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকালো। তার জন্য মেহরিনের এই হাল? আমার জন্য এই হাল? আচ্ছা বেশ, কারণটা বলো, আমি শুধরে নেব। দ্বিতীয়বার সেই ভুল আর রিপিট করবো না ভবিষ্যতে। মেহরিন সোজাসুজি আসল কথায় মেয়েটা কে? আসলো। সোলেমান প্রথমে বুঝলো না কোন মেয়ের কথা বলছে মেহরিন। কার কথা বলছো? আপনার প্রাক্তন। সোলেমান এবার বুঝলো। সন্ধ্যার সেই কথাতেই পড়ে আছে মেহরিন। সোলেমান মেহরিনকে ধরতে আসলে মেহরিন হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি। মেয়েটা কে জানতে চেয়েছি আমি, উত্তর দিন। পাগলামি করছো মেহেরিন, এমন স্বভাবের মেয়ে তুমি নও। সেজন্য ঠকাতে সুবিধা হয়, তাই না? ভেবেছেন মেহরিন তো সহজ সরল, মেহরিনকে হজবরল একটা বুঝ দিয়ে শান্ত করা যায়। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি আজ ব্যর্থ হবেন বুঝ দিতে আসলে। আমি অবাক হচ্ছি তোমাকে দেখে মেহেরিন। এর চেয়েও বেশি অবাক আমি হয়েছি। আমাকে হারিয়ে ফেলার প্রথম ধাপ আপনার বোধহয় শুরু হয়ে গেল সুলতান সাহেব। আপনাকে আমি আগেও সতর্ক করে বলেছি আমি মিথ্যে শব্দটাকে প্রচণ্ড হেট করি, হোক সেটার পরিমাণ ছোট অথবা বড়। কারণ
মানুষের একটু একটু করে বলা মিথ্যা কথাগুলো জমতে জমতে একটা সময় পাহাড়ের ন্যায় উঁচু হয়ে যায়। আর আপনি সেই মিথ্যার আশ্রয় নিয়ে আমার কাছে এসেছিলেন, অকপটে মিথ্যা বলেছেন। কাউকে ভালোবাসা তো অপরাধ না, ভালোবাসা তো সুন্দর হয়। তাহলে আপনি কেন অপরাধীর মতো লুকালেন সেই কথা? বলুন, জবাব দিন। কেন আপনি অন্যের ঘাড়ে দোষ চাপালেন সেটা? কেন সেই দিনই আপনি স্বীকার করে নিয়ে বললেন না যে ওই কথাগুলো আপনার প্রাক্তনকে নিয়ে হচ্ছিল? এর জন্যই কি আমাকে দিনের পর দিন এভাবে দূরে রেখেছিলেন? আমাকে অবহেলা করার রিজন তাহলে আপনার প্রাক্তন? আপনি এখনো তাকে ভালোবাসেন, তাই না? আমাকে কি তাহলে কোনোদিন ভালোই বাসেননি আপনি? ভালোবাসার মানুষকে তো মিথ্যে বলা যায় না, কিন্তু আপনি তো বলেছেন, আর সেটাও দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে। তাহলে ধরেই নিচ্ছি আমি আপনার ভালোবাসা না, আমি শুধুই আপনার জীবনে একটা দায়িত্ব মাত্র, যেটা আগেও হাইলাইট করেছিলেন চিঠিতে। কাগজে কলমে ধর্মীয় মোতাবেক আমি আপনার বউ, সেজন্য দায় থেকে ভালোবাসার নাম করে দায়িত্ব পালন করছেন, তাই না? সোলেমান আহত দৃষ্টি নিয়ে তাকালো মেহেরিনের মুখের দিকে। থরথর করে কাঁপছে মেহেরিনের শরীরটা, ভীষণ আঘাত করে ফেলছে। এই মেহেরিন বড্ড অচেনা। সোলেমান শুনেছে শান্তশিষ্ট মেয়েদের রাগ ভয়ঙ্কর। এরা একবার রাগলে নিজের হুঁশে থাকে না, বুদ্ধি কাজ করে না। তারা তখন শুধু তাদের মনের কথাটাকে বেশি প্রাধান্য দেয়। মেহেরিন এখন সেটাই করছে। তার মস্তিষ্ক কাজ করছে না, করছে একপাক্ষিক হৃদয়। এটাও বুঝলো বউ আর তার ছাদে এসেছিল তখন, তা না হলে জানার কথা না। এসব শুনল, অথচ সোলেমানের দিকটা বুঝলো না। কিভাবে বলে দিল তার ভালোবাসাটা শুধু দায়িত্ব? দায়িত্ব কি ভালোবাসার অংশ না? সোলেমান হেরে যাওয়া সৈনিকের ন্যায় বলল, শান্ত হও তুমি, বসে কথা বলা যাক। আমি কিন্তু কখনো বলিনি তুমি আমার জীবনের প্রথম নারী মেহেরিন। মনে করে দেখো। আমার এখন বলা কথাগুলোর মধ্যে আমি এমন কোনো লাইন উল্লেখ করেছি কি এখানে? আমি এখন, এর আগেও আমি বলেছি প্রাক্তন থাকতেই পারে, বয়সে দোষে এই ভুল হয়। আপনারা আমার বয়সের ডিফারেন্ট অনেক। আমি চাইলেও আপনার জীবনের প্রথম নারী হতে পারতাম না, কারণ আমি আপনার জীবনে অনেক পরে এসেছি। যৌবন শেষে যখন আপনি প্রাপ্ত বয়সের, তখন এসেছি আমি। যে বয়সে আমার মতো মেয়েরা প্রেম করে বেড়ায়, সেই বয়সে হয়েছি আমি আপনার সহধর্মিনী। কথা সেটা না, কথা এখন এটা, আপনি ইব্রাহিম ভাইয়ার উপর সব চাপিয়ে কেন দিলেন? তুমি আন্দাজ করতে পারোনি কারণটা। কষ্ট পেতাম, কাঁদতাম, সেই জন্যে বলেননি? হ্যাঁ, কাঁদতাম কেন জানেন? ওই যে পাগলের মতো ভালোবেসে ঠকে গিয়েছেন, সেজন্যে কাঁদতাম। 2 রাকাত নফল নামাজ আদায় করতাম আমি আপনাকে পেয়েছি বলে। নিজের জন্যে কাঁদতাম না তখন। এখন আমি মেহরিন কাঁদছি, আমি নিজের জন্যে কাঁদছি। আমাকে আপনি তার রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করেছেন, তাই না? এইসব বলে নিজেকে ছোট করছো মেহেরিন। আমি তোমাকে ব্যবহার করছি না, তুমি নিজ থেকে এসেছো আমার জীবনে। ভুল ধারণা পোষণ করে রেখেছেন তাহলে। আমাকে আপনি নিয়ে এসেছেন বলেই আমি এসেছি। তা না হলে আমার সাধ্য হতো যাকে চিনতাম না, জানতাম না, তার জীবনে বিনা নিমন্ত্রণে ঢুকে পড়ার? আর ছোট হওয়ার কথা বলছেন? আপনার থেকে কমই করছি নিজেকে। যেই মেয়েকে মোতালেব ভুইয়া জীবনে এঁটো প্লেটে ভাত খেতে দেয়নি, সেই মেয়ের স্থান আপনার জীবনে ঠিক কোথায় তা কখনো খুঁটিয়ে দেখেছেন আপনি? অভিযোগ করি না, তাই বলে এই না মেহরিন তাবাসসুমের অভিযোগ থাকে না আপনাকে নিয়ে। আমার চোখের ভাষা, আমার মনের ভাষা বুঝতে ব্যর্থ আপনি। আমার বাবাকে দেখেছেন না? সে কখনো একটা সিঙ্গেল শব্দেরও অভিযোগ করার মতো সময় আসতে দেয়নি। আর আপনারটা হিসেব করতে বসলে একটা আস্ত লিস্ট তৈরি হয়ে যাবে অনায়াসেই। অথচ আপনিই ছিলেন আমার বাবার পরে সবচেয়ে বড় আশ্রয়স্থল। তোমার শব্দ চয়নগুলো খুব কঠিন শোনাচ্ছে। তুমি হুঁশে নেই। শান্ত হওয়ার পর কথা বলা যাক, আমি সব খুলে বলবো। আরও কিছু বাকি আছে জানানোর। আমি নিজ থেকে আজ না জানলে তো জীবনেও জানাতেন না বোধহয়। জানতাম কবে? বিয়ের বয়স কত আমাদের? বুড়ি হলে জানাতেন? না, তার আগেই জানতাম। আপনার প্রতি যে আমার বিশ্বাস ভরসা সব নড়বড়ে হয়ে গেছে, এর দায় কার? সোলেমান ভগ্ন হৃদয় নিয়ে এগিয়ে এলো। এক হাত দিয়ে মেহেরিনের কোমর চেপে কাছে টেনে বলল, আমাকে একটু সময় দাও। আমি সবটা বলার পর, আমার জায়গায় তোমাকে বসে একবার ভেবে দেখার পর, যদি তোমার মনে হয় আমি ভুল, তাহলে তুমি যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। আমি চাইলেও আমার অতীত মুছে ফেলতে পারবো না আমার জীবন থেকে। সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয়নি। যদি দিত বিশ্বাস করো, তাহলে সবার অতীত আমি মুছে তোমার কাছে একটা সাদা পৃষ্ঠা হয়ে উপস্থিত হতাম। যদি পরজন্ম বলে কিছু থাকতো, তাহলে আমি সেই জন্মে আমার সবটুকু দিয়ে তোমাকে সবার প্রথম ভালোবাসতাম। মেহেরিন নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, হাস্যকর।
যে পুরুষ এক জন্মে নিজের বিবাহিত স্ত্রীকে ভালোবাসতে কুণ্ঠা বোধ করে, সে পুরুষ কিভাবে বলে পরজন্মে আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসবো? পরজন্মে ভালোবাসা বলতে কিছুই নেই, সেখানে আছে কেবল অগণিত পাপের দায়ে নুয়ে পড়া এক আত্মা, দম বন্ধ অন্ধকারের বোঝা টেনে চলা এক অবসন্ন সত্তা। তাই যে পুরুষ পরজন্মের দোহাই দিয়ে নিজের স্ত্রীকে ভালোবাসার তৃষ্ণায় শুকিয়ে রাখে, এই জন্মে তাকে ভুল করে হাজারটা জন্ম দিলেও সে একই কুণ্ঠাবোধের অন্ধকারে ঢেকে যাবে। অতীত মুছে ফেলার ক্ষমতা না হয় আমার আল্লাহ আপনাকে দেয়নি, তাই বলে কি বলার ক্ষমতাটাও দিয়েছিল না আপনাকে? আর রইল অতীত মোছার কথা। আমি জানি তা অসম্ভব, আর যা অসম্ভব তা আমি আপনাকে কখনো করতে বলতাম না। আপনার আমাকে নিয়ে খামখেয়ালিপনা আমি শুরু থেকেই টের পেয়েছি, কিন্তু কখনো তা প্রকাশ করিনি। আমি সময় দিয়েছি, আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, নিজের কোনো ভুল রয়েছে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছি। আমি আপনার ভুলগুলোকে দেখেও না দেখার ভান করি, আর আপনি প্রতিবার আমাকে খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেছেন। অস্বীকার করতে পারবেন তা? আর এখনো বলছি, আপনি আপনার প্রাক্তনের কাছে ফিরে যেতে চাইলে যেতে পারেন আমাকে ডিভোর্স দিয়ে, আমি আটকাবো না। আমি চাই না আপনি তাকে ভালোবাসতে পারেননি, তাকে পাননি বলে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমায় ভালোবাসুন। শেষের কথাগুলো শুনে সুলেমান এবার রক্ত চোখে তাকালো মেহেরিনের দিকে। মেহেরিন কিভাবে বলতে পারলো ওটা? ডিভোর্স দিবে মেহেরিন? একটা ভুলের জন্য এত বড় কথা? সুলেমান মেহেরিনের বাহু চেপে দেয়ালের সাথে ঠেসে ধরল। জাস্ট কিপ ইউর মাউথ শাট আপ। অনেক বলেছো, আমি শুনেছি। নাও মাই টার্ন। আমি বলবো আর তুমি শুনবে। কাউকে পাইনি বলে তোমাকে ভালোবেসেছি? ইটস নট এ ট্রু। তোমাকে ভালোবাসি বলে আর কাউকে চাই না। এই সুলেমান অতীতে কাটছিল, আই ডোন্ট কেয়ার, কিন্তু এখন বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে এই সুলেমান শুধুমাত্র তার মিসেস মেহেরিন সুলতানেরই। সূচনা কখনই ম্যাটার করে না গল্পে, ম্যাটার করে উপসংহার। আর নেওয়া সুলমান সুলতানের সূচনা অন্য কেউ থাকলেও উপসংহারে একমাত্র মেহেরিন সুলতানের রাজত্ব। ডোন্ট ফরগেট দিস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।